একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আজকে আবার আমি তোমাদের সামনে একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম দ্রাব্যতার নীতিতে। আজকে আমরা দেখাবো বিভিন্ন লবণের দ্রাব্যতা কিভাবে নির্ণয় করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, দ্রাব্যতার নীতির মধ্যে আমরা বলেছিলাম সর্বশেষ কতিপয় লবণ পানিতে ভালো দ্রবণীয় এবং কিছু লবণ পানিতে স্বল্প দ্রবণীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং কিভাবে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হয় আজকে আমরা এটি দেখাবো। তো যে সকল লবণ পানিতে স্বল্প দ্রবণীয় তাদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কেএসপি বা দ্রাব্যতার গুণফল এই টার্মটি অনেক তাৎপর্যপূর্ণ। কারণ হলো যারা পানিতে ভালো দ্রবণীয়, যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে ভালো দ্রবণীয়, তাহলে এর ক্ষেত্রে আমাদের সহজেই আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারি। যেমন প্রতি 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়, তখন আমরা বলি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। কিন্তু আমরা যদি চিন্তা করি যে সিলভার ক্লোরাইড, এটি যদি আমরা পানিতে দেই যে প্রতি 100 গ্রামে কত গ্রাম দ্রবীভূত হবে, দেখা যায় 1 গ্রাম দ্রবীভূত হলো না, তখন এই লবণের দ্রাব্যতা নির্ণয় করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এত 100 গ্রাম পানিতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে এটি সহজে আমরা নির্ণয় করতে পারি না। তাই এই লবণের ক্ষেত্রে কেএসপি আমাদের যতটা না গুরুত্বপূর্ণ, এই লবণের ক্ষেত্রে কেএসপি বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি কেএসপি জানা থাকে তাহলে আমি দ্রাব্যতা সহজেই নির্ণয় করতে পারবো। আর এর দ্রাব্যতা নির্ণয়ের জন্য আমার কেএসপি প্রয়োজন হয় না, সরাসরি আমি পানিতে অল্প লবণ দিয়ে একটি গ্লাস রড দিয়ে নাড়লে আমরা দেখতে পারি যে কত গ্রাম দ্রবীভূত হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেটি আমরা চেক করে সহজেই বের করতে পারি। তাই দ্রাব্যতা গুণফল এই অধিক দ্রবণীয় লবণের ক্ষেত্রে জানার প্রয়োজন হয় না, কিন্তু স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে এই দ্রাব্যতা গুণফল জানার প্রয়োজন হয়। তো আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে বা সায়েন্টিস্টরা সেগুলো এক্সপেরিমেন্ট করে এই কেএসপি এর মান নির্ণয় করে তারা দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি স্বল্প দ্রবণীয় লবণের জন্য কেএসপি এর মান নির্দিষ্ট, সেই নির্দিষ্ট মান যদি দেওয়া থাকে বা আমাদের জানা থাকে তাহলে দ্রাব্যতা কত সেখান থেকে আমরা বের করতে পারি। তাই আমি বলে রাখছি যে এই কেএসপি যদি জানা থাকে, স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে আমরা সহজেই দ্রাব্যতা ক্যালকুলেশন করতে পারবো। এখন আমরা এটা জেনে আসছি আগের ক্লাসে যে কেএসপি বা দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় কোন লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা। তাহলে এই শব্দটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মোলার ঘনমাত্রা, কোন আয়নগুলোর মোলার ঘনমাত্রা। তাহলে এই কেএসপি যখন আমরা নির্ণয় করব, সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার যে গুণফল নিব, তাহলে এর সর্বোচ্চ ঘাতের গুণফল যে নিব, তাহলে এখানে একক কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেল সংজ্ঞার মধ্যেই, যে এটা মোলার ঘনমাত্রা, এটাও মোলার ঘনমাত্রা। তার মানে এই কেএসপি কে অলওয়েজ এক্সপ্রেস করতে হবে মোলার কনসেন্ট্রেশনে। তাহলে এই এককটা এখানে ফিক্সড, যখন এখানে মোলার বসাবো তখন মোলার স্কয়ার হবে। কাজে যদি এখানে পাওয়ার হয় তাহলে মোলার সেই অনুযায়ী পাওয়ার আসবে ইউনিটে। আমরা সবসময় কেএসপি কোনো ইউনিট ইউজ করব না, ব্যবহার করব না, কারণ এটা ইউনিভার্সালি জানা যে এই কেএসপি এর ইউনিটটা মোল পার লিটারেই থাকবে। যে পাওয়ার আসবে সেই পাওয়ার দিয়ে গুণ করে দিতে হবে। তো কোনো পাওয়ার এখানে দরকার নাই কোনো একক ইউজ করার, কারণ ইউনিভার্সালি এটা ট্রুথ, এটা মোল পার লিটারের ভ্যালুটা এখানে থাকবে। ওকে, আজকে আমরা তাহলে স্টার্ট করব এখান থেকে যে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে অবশ্যই আমাদের কেএসপি জানা থাকতে হবে। স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত ওই লবণের আয়নিক বিক্রিয়া লিখতে কিভাবে হয় সেটা জানতে হবে। আয়নিক বিক্রিয়া প্রকাশ করতে জানতে হবে। দ্বিতীয়ত সেই আয়নিক বিক্রিয়া থেকে আইসিই
টেবিল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেএসপি এর মান ব্যবহার করে সেখান থেকে দ্রাব্যতা নির্ণয় করতে হবে। আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ, আমাকে যদি বলা হয় যে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতার গুণফল হলো 1.8 into 10 inverse 10। তাহলে উক্ত লবণের মোলার দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় আমরা বলেছিলাম যে দ্রাব্যতার ইউনিট বিভিন্ন ধরনের দিয়েছিলাম, গ্রাম প্রতি 100 গ্রাম, গ্রাম পার লিটার এবং মোল পার লিটার। তাহলে যখন মোল পার লিটারে প্রকাশ করব তখন সেই দ্রাব্যতাটা হয়ে যাবে মোলার দ্রাব্যতা। এখানে আমরা সব সময় স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে মোলার দ্রাব্যতাটা নির্ণয় করব। হ্যাঁ, যদি আমরা দেখি যে লবণগুলো বেশি দ্রবণীয় হয় তাদের ক্ষেত্রে আমরা গ্রাম প্রতি 100 গ্রামে প্রকাশ করব, গ্রাম পার লিটারে প্রকাশ করব। কিন্তু স্বল্প দ্রবণীয় লবণ যদি দেওয়া হয়, যেমন সিলভার ক্লোরাইড, আমি বলেছিলাম সিলভার, লেড এবং মার্কারি এই তিনটি ধাতুর লবণ স্বল্প দ্রবণীয়। তাছাড়া ডি ব্লক মৌল অথবা গ্রুপ 2 শেষ দিকে যে মৌল, নিচের দিকে যে মৌলগুলো আছে তাদের সালফেট বা কার্বনেট এদের দ্রাব্যতা কম। ঠিক স্বল্প দ্রবণীয় বা অদ্রবণীয় লবণগুলোর ক্ষেত্রেই আমরা দ্রাব্যতাটাকে মোলার দ্রাব্যতা হিসেবে প্রকাশ করব। তাহলে এই মোলার দ্রাব্যতা বা দ্রাব্যতা নির্ণয় করতে হলে প্রথমে আয়নিক বিক্রিয়া কিভাবে প্রকাশ করতে হয় তা জানতে হবে। আয়নিক বিক্রিয়া যদি আমি এখানে AgCl, এটা হলো একটা সলিড লবণ, এটি যখন পানিতে দেওয়া হবে কিছুটা অংশ দ্রবীভূত হবে, ভেঙে যখন দ্রবীভূত হবে তখন এটা আয়নিত হবে পানিতে, পানি অণু বা দ্রাবক অণু একে ঘিরে ধরবে, দ্রাবক অণু দ্বারা সংযোজিত হবে। এটাকে আমরা দেখতেছি অ্যাকুয়াস প্লাস এখানে ক্লোরাইড আয়ন একেও দ্রাবক অণু ঘিরে ধরবে। এই সমীকরণটি, আয়নিক সমীকরণটি লিখতে জানতে হবে। এবার আইসিই টেবিল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে যে আইসিই টেবিল হলো যে ইনিশিয়ালি চেঞ্জ ইকুইলিব্রিয়াম। এখন ইনিশিয়ালি আমি এখানে একটা লবণের পরিমাণ নিব, সেটা যে কোনো একটা পরিমাণ আছে, তখন এটা আয়নিত হবে না, তার মানে এই অ্যামাউন্ট গুলো 0 হবে। এবার যেহেতু এই লবণটা স্বল্প দ্রবণীয়, এখানে যে পরিমাণটা নিব টোটাল পরিমাণ এখানে যাবে না, আয়নিত হবে না, তাহলে তার থেকে একটু কম হবে। যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা আমি ধরে নিলাম x, তাহলে এখানে x, এখানে x প্রডিউস হবে। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা পাচ্ছি এটা x, এটা x। এই হলো আইসিই টেবিল। এই টেবিলটা আমরা যদি ব্যবহার জানতে পারি তাহলে সহজে পরবর্তীতে আমরা দেখাবো যে সমায়ন প্রভাবের অঙ্কগুলো সহজে আমরা করতে পারবো। তো দ্রাব্যতার অঙ্ক এখানে 3 ধরনের অঙ্ক দেওয়া হয়। প্রথম ধরনের অঙ্ক হলো যে কেএসপি দেওয়া থাকে, দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়। তো কেএসপি দেওয়া থাকে, কোন একটি লবণের দ্রাব্যতা কত বলা হয় যে কেএসপি দেওয়া আছে। দুটি লবণের মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা, কোনো অদক্ষেপ পড়বে কিনা, দুটি লবণের মিশ্রণ, এখানে কোনো অদক্ষেপ পড়বে কিনা, এই টাইপের একটা অঙ্ক। অথবা সমায়ন প্রভাব বা পিএইচ রিলেটেড, এই 3 ধরনের অঙ্ক এখানে দেওয়া হয় দ্রাব্যতা থেকে। যেমন এক টাইপের অঙ্ক এখানে দিলাম যে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা কত, তাহলে এটা এই প্রথম টাইপের অঙ্ক। সেই জন্য আমাকে কি করতে হবে, আয়নিক বিক্রিয়াটা প্রকাশ করতে জানতে হবে। আইসিই টেবিল, যেটাকে আমরা অনেক বইয়ে দেখবো যে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ধরে নিয়েছে x,
মোল পার লিটার, তখন এর দ্রাব্যতা x, এই আয়নের দ্রাব্যতা x। এটাকে আইসি টেবিল থেকে আসলে এটা আসছে। এখানে আমি একটু বলার চেষ্টা করব যে এই সিলভার ক্লোরাইড সলিডে আছে, এর মানে এই না যে 1 মোল এখানে নেওয়া হচ্ছে, টোটাল 1 মোল এখানে চলে আসে, টোটাল 1 মোল। এটা হলো যদি 1 মোল ডিজলভ হয় তাহলে এটা, কিন্তু এখানে যা থাকে টোটালটাই ডিজলভ হয় না, তার থেকে কম ডিজলভ হয়, সামান্য পরিমাণ ডিজলভ হয়। সামান্য ডিজলভ হয়, যা ডিজলভ হয় তাহলে সেখান থেকে ভেঙে যাবে, সলিড ভেঙে সেখানে আয়নিত হবে। এবার আমরা যে কাজটি করব, এখানে কেএসপি এর সমীকরণ, কেএসপি এর সমীকরণের জন্য আমাদের জানা আছে যে উপস্থিত আয়ন হলো এখানে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে 1 মোল, এখানে 1 মোল, পাওয়ার 1 এবার আমরা বলছিলাম এর আগে যে ঘনমাত্রা এবং মোলার দ্রাব্যতা একই জিনিস। তাহলে এই মোলার কনসেন্ট্রেশনের জায়গায় আমরা মোলার দ্রাব্যতা ব্যবহার করতে পারি। তাহলে এই xটা যেহেতু এখান থেকে ভেঙে গেছে, তার মানে এতটুকুই দ্রবীভূত হয়েছে, তাহলে এর মোলার দ্রাব্যতা x, এর মোলার দ্রাব্যতা x। তাহলে এই মোলার ঘনমাত্রার জায়গায় আমি x লিখতে পারি, এটার জায়গায় x লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা জানি KSP x²। তাহলে KSP যেহেতু x², আমাকে এই x টা আমি এখানে দ্রাব্যতা ধরে নিচ্ছি, কারণ এখান থেকে যতটুকু ভেঙে যাচ্ছে সেটাই তো এই লবণের দ্রাব্যতা। এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যা, সিলভার আয়নের দ্রাব্যতা তা, ক্লোরাইড আয়নের দ্রাব্যতাও তাই। কিন্তু যদি এটার এই রেশিও যদি এখানে ভিন্ন থাকতো তাহলে দ্রাব্যতা এই আয়নগুলো ভিন্ন হয়ে যেত, এই লবণের সাথে মিল থাকতো না। এই ক্ষেত্রে এই লবণের দ্রাব্যতা যা, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের দ্রাব্যতা তাই। এবার তাহলে এখান থেকে আমি লিখতে পারি x √KSP। তাহলে KSP এর মান হলো 1.8 × 10⁻10। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে দেখব 1.34 × 10⁻5। এই মানটি হলো ওই এই সিলভার ক্লোরাইড লবণের দ্রাব্যতা, এটি হলো মোল পার লিটারে। এখন চাইলে এটাকে আমি গ্রাম পার লিটারে নিতে পারি, গ্রাম প্রতি 100 গ্রামে নিতে পারি। একে আণবিক ভর দ্বারা গুণ করে দিলেই গ্রাম পার লিটারে চলে যাবে। 10 দিয়ে ভাগ করলে প্রতি 100 ml বা প্রতি 100 গ্রামে কত সেটা চলে যাবে। এখানে আমি বলেছিলাম যে মোলার দ্রাব্যতা, তাহলে মোলার দ্রাব্যতা যেহেতু এই লবণটি x পরিমাণ ভেঙে ছিল, তাহলে দ্রাব্যতা x, এইটাই তার মোলার দ্রাব্যতা ছিল, তাহলে আমরা মোলার দ্রাব্যতা বের করে ফেললাম। এখন এখানে প্রশ্ন করতে পারতো যে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, এই সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, সিলভার ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন ও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? তাহলে যখন কোন লবণের সম্পৃক্ত দ্রবণে ওই উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা জানতে চাবে, তখন আমরা এই আইসি টেবিলে যে চেঞ্জটা হবে x x, এই ক্ষেত্রে এটাও x, এই ক্ষেত্রে এটাও x। তাহলে x এর ভ্যালুটা আমরা বের করেছি। তাহলে এখানে সিলভার ক্লোরাইডের মোলার দ্রাব্যতা যা, ওই পদার্থের সম্পৃক্ত দ্রবণে সিলভার এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা একই, যেটি আমি শুরুতে বলেছিলাম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে যদি প্রশ্ন করা হয় যে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা কত, অথবা ওই লবণটির মোলার দ্রাব্যতা কত, অথবা সম্পৃক্ত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, অথবা শুধু যদি বলা হয় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, তাহলে আমি এইভাবে নির্ণয় করব। এখন আমাকে তাহলে জানতে হবে বিভিন্ন টাইপের লবণের ক্ষেত্রে KSP এর সমীকরণ কেমন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিভিন্ন টাইপের লবণের KSP এর সমীকরণ দেখাবো আগে। যদি আমি বলি যে লবণটি AB টাইপের হবে, যেমন একটু আগে দেখলাম আমরা সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, ক্যালসিয়াম সালফাইড, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন।
প্রত্যেক জায়গায় সেম। এই লবণগুলোকে আমরা বলতে পারি এবি টাইপের লবণ। তাহলে এবি টাইপের লবণ এটা যদি আমরা দেখি যে ডিজলভ হয় তাহলে a প্লাস বি মাইনাস। এই ক্ষেত্রে যে আইসি টেবিলের সাহায্যে এর সলিউবিলিটি যদি আমি x মনে করি তাহলে এটি x, এটি x। তাহলে এই ক্ষেত্রে KSP হবে a প্লাস আয়নের ঘনমাত্রা b মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে KSP ইকুয়াল টু হবে x ইনটু x, KSP ইকুয়াল টু হবে x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে নির্ণয় করাটাই ভালো। যদি কেউ মনে করো যে আমি সূত্র দিয়ে নির্ণয় করব, তাহলে এই KSP সমীকরণের জন্য একটি সূত্র হলো KSP ইকুয়াল টু, তখন লবণ D কে এইভাবে AX অথবা AP BQ এই আকারে যদি আমি প্রকাশ করি তাহলে এটা আয়নিত হলে A প্লাস এটা হলো P মোল, B মাইনাস এটা হলো Q মোল। তাহলে এই ক্ষেত্রে KSP এর সমীকরণ হবে P এর পাওয়ার P, Q এর পাওয়ার Q, সলিউবিলিটি X, তাহলে তার পাওয়ার P প্লাস Q। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এটিকে এই যে বলতে পারি এই 1 এখানে 1, তাহলে P এর পরিবর্তে 1, Q এর পরিবর্তে 1। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে KSP ইকুয়াল টু P, P হলো 1, 1 এর পাওয়ার 1 ইনটু Q, Q হলো 1, 1 এর পাওয়ার 1। তাহলে সলিউবিলিটি P প্লাস 1 মানে 1 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে x স্কয়ার। তাহলে এই সূত্র দিয়েও তুমি চাইলে KSP সমীকরণ নির্ণয় করতে পারো অথবা এই প্রচলিত নিয়ম অনুসারে করতে পারো। এবং লবণটি যদি হয় Ab2 টাইপের, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের যদি লবণ হয় যে ফেরাস হাইড্রোক্সাইড, তাহলে এই KSP সমীকরণ কেমন হবে? তাহলে এই প্রচলিত নিয়ম অনুসারে যদি আমরা নির্ণয় করি তাহলে তখন কেমন হবে? এই সমীকরণটি আমি এখানে লিখে রাখবো যে এই ক্ষেত্রে KSP সমীকরণ হলো x স্কয়ার। এই লবণটি যদি আমরা আয়নিত করি তাহলে এটি দাঁড়াচ্ছে Ab2, এটা সলিড। এই ক্ষেত্রে A2 প্লাস B মাইনাস এর দুটি। এই ক্ষেত্রে KSP আমরা লিখব যে A প্লাস A2 প্লাস ইনটু B মাইনাস তার উপর স্কয়ার। এবার A এর সলিউবিলিটি যদি x হয় তাহলে এটা হবে x, এটি হয়ে যাবে 2x। তাহলে এখানে আমরা লিখব x ইনটু এখানে লিখব আমরা 2x তার পাওয়ার হলো স্কয়ার, দ্যাট ইজ 4x কিউব। তাহলে KSP এর সমীকরণ হবে 4x কিউব। কিন্তু আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে KSP ইকুয়াল টু লিখব, এবার এখানে 1 এখানে 2, তাহলে আমরা বলতে পারি 1 এর পাওয়ার 1 ইনটু 2 এর পাওয়ার 2, এটা হলো q, q এর পাওয়ার q, 2 এর পাওয়ার 2, x 1 প্লাস 2, 1 প্লাস 2, দ্যাট ইজ 4x কিউব। তাহলে তোমরা চাইলে দুই ভাবে বের করতে পারো। MCQ এর জন্য এই সূত্রটি কার্যকর হবে, অঙ্ক করার সময় এইভাবে বের করাটাই ভালো হবে। তাহলে এইবার আমরা বলতে পারি এই ক্ষেত্রে KSP এর সমীকরণ হবে 4x কিউব। যদি আমি বলি যে লবণটি হবে AB3 টাইপের, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এই টাইপের লবণ যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি AB3 একে আয়নিত করলে A3+, এখানে চার্জটি বুঝতে হবে, যেহেতু একটি আয়নকে ব্যালেন্স করতে আর তিনটা লাগে, তাহলে এর তুলনায় চার্জ 3 গুণ, তাই 3B-, তাহলে এখানে পরমাণু 3টি, এখানে 3টি। এবার এর সলিউবিলিটি যদি হয় x, তাহলে এটা হবে x, এটা হবে 3x, কারণ এটার 1 মোল আয়নিত হয়ে এটার 1 মোল হয়, এটার 3 মোল। যদি এখান থেকে x মোল ভেঙে যায় এটাই দ্রবীভূত হবে, তার দ্রাব্যতা x, তাহলে এখানে হবে x আর এখানে তার 3 গুণ উৎপন্ন হবে 3x। এই ক্ষেত্রে KSP আমরা লিখতে পারি তাহলে A3+ আয়নের ঘনমাত্রা, B- আয়নের ঘনমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3 কে কিন্তু এখানে 3 লেখা যাবে না, এই 3 হবে এখানে কিউব,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি KSP x 3x এই এর ঘনমাত্রার জায়গায় আমরা দ্রাব্যতা মোলার দ্রাব্যতা লিখতে পারি। মোলার ঘনমাত্রা এবং মোলার দ্রাব্যতা এক, তাহলে এখানে এই দ্রাব্যতাটা হলো মোলার দ্রাব্যতা। মনে রাখতে হবে এই KSP তে যে দ্রাব্যতাটা বসানো হচ্ছে এটা মোলার দ্রাব্যতা, অলওয়েজ মোলার দ্রাব্যতা কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি KSP 3 কিউব মানে 27 x কিউব x x টু দি পাওয়ার 4। এবার যদি এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি এখানে 1 এখানে 3, তাহলে KSP 1 এর পাওয়ার 1 ইনটু 3 এর পাওয়ার 3, তাহলে x এখানে হবে 1 প্লাস 3, তাহলে এখান থেকে 27 x টু দি পাওয়ার 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যদি তোমাদেরকে বলি তাহলে এটার জন্য KSP এর ইকুয়েশন হলো 27 x টু দি পাওয়ার 4। সিমিলারলি আমি যদি বলি যে a2 b3 এই টাইপের জন্য KSP ইকুয়েশন, তাহলে তোমরা ইজিলি বের করতে পারবে 2 এর পাওয়ার 2 3 এর পাওয়ার 3 x তার পাওয়ার 2 প্লাস 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 এখানে 27 x টু দি পাওয়ার 5, তার মানে 105 x টু দি পাওয়ার 5। দ্যাট ইজ এর জন্য KSP এর ইকুয়েশন হবে 108 x টু দি পাওয়ার 5। তাহলে আমি তোমাদেরকে শিখাইলাম কিভাবে বিভিন্ন টাইপের জন্য KSP এর ইকুয়েশন প্রতিপাদন করতে হয়। এবার এই ইকুয়েশন থেকে অঙ্ক করতে হবে আমাদের। যদি বলা হয় এই লবণটির দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া থাকলো 3.74 into 10 inverse 38 সাপোজ, এবার বলা হলো যে এই লবণটির দ্রাব্যতা গুণাঙ্ক এত, তাহলে ওই লবণের দ্রাব্যতা কত, তাহলে x বের করব। তাহলে আমাকে যেটি করতে হবে এই ইকুয়েশনের জন্য KSP আমরা জানি 108 x to the power 5, তাহলে x আমরা লিখতে পারবো KSP divided by 108 তার পাওয়ার 1/5। তাহলে KSP এর মান যদি এখানে 3.74 into 10 inverse 38 বসিয়ে 108 দ্বারা ভাগ করি তার পাওয়ার 1/8 করি, তাহলে এই যে মোলার সলিবিলিটি আমি পেয়ে গেলাম, মোল পার্টিকেল। তাহলে KSP এর সমীকরণ যদি আমি প্রতিপাদন করতে পারি যে কোনো লবণের জন্য KSP দেওয়া থাকলে, তাহলে আমি সলিবিলিটি মানে মোলার সলিবিলিটি আমি বের করতে পারবো এট এ টাইম। এখন যদি বলা হয় যে এই লবণের সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রা, তাহলে যেটা করতে হবে এই লবণটাকে আমাদের আয়নাইজ করতে হবে। এই সলিড লবণকে যদি আমরা আয়নিত করি তাহলে 2 এবং 3 এর লসাগু করে ফেলব। 3 into 2 6, তাহলে 6 এর জন্য এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। বামে যে আয়নটি থাকবে ধনাত্মক, ডান পাশে যে আয়নটি ঋণাত্মক। এবার এখানে প্লাস 6 বানানোর জন্য তাহলে দুটি পরমাণুর জন্য যদি প্লাস 6, একটির জন্য 3 প্লাস, এখানে মাইনাস 6, তাহলে তিনটি পরমাণুর জন্য মাইনাস 6, তাহলে একটি পরমাণুর জন্য মাইনাস 2, তাহলে এই চার্জ আমি বের করে ফেললাম। এবার এর দুটি পরমাণু তার সামনে 2, এর তিনটি পরমাণুর সামনে 3। যদি এর সলিবিলিটি, তাহলে এখান থেকে 1 মোল যদি দ্রবীভূত হয় তাহলে এটা 2 মোল, এটা 3 মোল, তাহলে এখান থেকে 1 মোল দ্রবীভূত হলে তার মানে এর দ্রাব্যতা যদি আমি x মনে করি তাহলে এখানে হবে 2x, এখানে হবে 3x। এখন যদি বলা হয় এই লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা কত, তাহলে এইখানে আমরা বলতে পারবো যে এর মোলার ঘনমাত্রা হলো 2x। এখান থেকে আমরা x বের করেছি, তাহলে সেই মানটাকে 2 দ্বারা গুণ করতে হবে। আবার যদি বলা হয় b মাইনাস আয়নের ঘনমাত্রা, তাহলে 3x। তাহলে কোন একটি লবণের সম্পৃক্ত দ্রবণে তার মোলার ঘনমাত্রা কত হবে বা মোলার সলিবিলিটি কত হবে সেটি আমরা এভাবে নির্ণয় করে ফেলব। প্রথমে KSP থেকে মোলার সলিবিলিটি বের করব, তখন দেখব যে কার রেশিও কত আছে, যার রেশিও যত থাকবে তত দ্বারা গুণ করে দিব, তাহলে সেটি হবে ওই আয়নের মোলার সলিবিলিটি বা মোলার ঘনমাত্রা। কোন লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক টাইপের অঙ্ক আমরা সলভ করে ফেললাম। এইভাবে যে কোনো লবণের জন্য
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আরেকটি প্রশ্ন করা হয়, যেমন সিলভার ক্লোরাইড এর কেএসপি হলো 1.8 into 10 inverse 10। এখন যদি কিউপ্রাস ক্লোরাইড এর কেএসপি দেওয়া থাকে, এখন যদি বলা হয় কোন লবণের দ্রাব্যতা বেশি, তখন আমরা দেখব এই লবণটিও এবি টাইপের লবণ, এই লবণটিও এবি টাইপের লবণ। এই এবি টাইপ যদি একই টাইপের লবণ হয় তাহলে এই কেএসপি এর মান সরাসরি তুলনা করব, অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। যে লবণের জন্য কেএসপি এর মান বেশি সেই লবণের দ্রাব্যতা বেশি। এখন এমসিকিউ যদি করা হয় এই দুটি লবণের মধ্যে কার দ্রাব্যতা বেশি, তাহলে আমি দেখবো যে কেএসপি এর মান দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে এর কেএসপি এর মান বেশি, তাহলে এই লবণ দুটির মধ্যে এর দ্রাব্যতা বেশি। কিন্তু যদি প্রশ্ন করে যে সিলভার ক্লোরাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড এর মধ্যে কোনটির দ্রাব্যতা বেশি, তাহলে কিন্তু আমি নির্ণয় করতে পারবো না। যদিও এর কেএসপি দেওয়া থাকবে 1.8 into 10 inverse 10 আর এর কেএসপি দেওয়া থাকবে 3.9 into 10 inverse 11 বা 12। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার এটার থেকে এটা কেএসপি বেশি, তাহলে এর দ্রাব্যতা বেশি। নয়, হবে না। কেন? এটা হলো এবি টাইপের লবণ আর এটা হলো AB2 টাইপের লবণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে আসছো একটু আগে যে এর কেএসপি সমীকরণ হলো x², কিন্তু এর কেএসপি সমীকরণ হলো 4x³। তাহলে তুমি এখান থেকে সলিউবিলিটি পাওয়ার জন্য জাস্ট একে রুট করলেই পাচ্ছ, কিন্তু এখান থেকে সলিউবিলিটি পাওয়ার জন্য যেটা করতে হবে কেএসপি কে ডিভাইড করতে হবে 4, এরপরে হলো পাওয়ার এটা। তাহলে এখান থেকে এই x এর মান আর x এর মান বের করে পরে তুলনা করতে হবে। তুমি যদি এখান থেকে বের করো তখন দেখতে পারো 1.34 into 10 inverse 5, আর এখান থেকে তুমি যদি x বের করো তাহলে তুমি দেখতে পাবে যে 10 inverse 4। তাহলে এটির থেকে এটির দ্রাব্যতা বেশি হবে। যদিও কেএসপি এর মান তুলনা করলে আমরা দেখি যে এই মান থেকে এই মানটি বড় ছিল, দ্রাব্যতা বেশি হওয়ার কথা, কিন্তু আমরা যখন x এর মান বের করলাম, দ্রাব্যতা বের করলাম, তখন দেখলাম যে এই মানটি বড়। তার মানে সিলভার ক্লোরাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড এর মধ্যে দ্রাব্যতা বেশি। দুটি লবণের মধ্যে দ্রাব্যতা, স্বল্প দ্রবণীয় দুটি লবণের মধ্যে দ্রাব্যতার তুলনা করতে পারি আমরা কেএসপি এর মান দেখে। তাহলে কেএসপি এর মানটা আমাদের কাছে অনেক অর্থবহ। এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসে যে দুটি লবণ দেওয়া থাকে, কেএসপি দেওয়া, কার দ্রাব্যতা কেমন। যদি সেম টাইপের লবণ হয় তাহলে অঙ্ক না করেই শুধু কেএসপি এর মান দেখি বলা যাবে যার কেএসপি বেশি তার দ্রাব্যতা বেশি। যদি ভিন্ন টাইপের লবণ হয় তাহলে এইভাবে x বের করে নিতে হবে, যার x বেশি হবে তার দ্রাব্যতা বেশি। এটি হলো আরেকটি কৌশল দ্রাব্যতা নির্ণয়ের জন্য। এবার আমরা একটি অঙ্ক করে দেখাবো যে মিশ্রণ থেকে কিভাবে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের তুলনা করতে হয় এবং কিভাবে আমরা জানতে পারবো যে পদক্ষেপ পড়বে কিনা। আমি মনে করি এখানে একটি পাত্রে একটি লবণ রয়েছে, ফেরিক ক্লোরাইডের লবণ। এই ফেরিক ক্লোরাইডের লবণের দ্রবণ নিয়েছি আমি এখানে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রবণ এবং একটি নির্দিষ্ট ঘনমাত্রা। আমি মনে করি এখানে 10 ml দ্রবণ নিয়েছি, 10 ml 0.25 মোলার দ্রবণ নিয়েছি, এবং আরেকটি পাত্রে আমি মনে করি সোডিয়াম হাইড্রো বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি 0.5 মোলার। এখানে 1 ml 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে এই এ পাত্র এবং বি পাত্র আরেকটি সি পাত্রে আমি মিশ্রিত করব। প্রশ্ন হলো এই মিশ্রণে কোনো পদক্ষেপ পড়বে কিনা। এই অঙ্কটি করার জন্য আমি খুব সহজেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে 11 হলো 10 ml আর এখানে হলো 1 ml। যখন আমরা দুইটা দ্রবণ এখানে মিশ্রিত করব আয়তন হয়ে যাবে 11 ml।
ঘনমাত্রা যা, এই আয়নের ঘনমাত্রা তাই, সেই আয়নের ঘনমাত্রা এত। তো এই 10 ml আয়তনে এর ঘনমাত্রা যা, 11 ml আয়তনের ঘনমাত্রা তা হবে না, কমে যাবে, মিশ্রণের ঘনমাত্রা কমে যাবে। তাহলে যেহেতু আয়তন বাড়তেছে, এই পাত্র থেকে এখানে আয়রনের ঘনমাত্রা মিশ্রণে যে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা সেখানে v1s1 v2 এই সূত্র দিয়ে বের করতে পারবো যে মিশ্রণে আয়রনের ঘনমাত্রা। আবার এই পাত্র এখানে যখন মিশ্রিত করব 1 ml থেকে 11 ml এ চলে যাচ্ছে, তখনও এখানে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ভিন্ন হয়ে যাবে। কত হবে সেটি আবার v1s1 v2 এই সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে এবার কেন এখানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নিত, তাহলে এটার এক মোল আয়নিত, এটার এক মোল, তাহলে এর ঘনমাত্রা যা, এর ঘনমাত্রা এখানে আমরা সেটি লিখতে পারবো। এবার এখান থেকে যদি আমরা দেখি, কারণ যখন এরা বিক্রিয়ায় যাবে তখন এই ফুল কনসেন্ট্রেশনটাই বিক্রিয়ায় যাবে। এটা যদিও আমি সিঙ্গেলি বলতেছি, আসলে এখানে যখন বিক্রিয়া হবে সেই বিক্রিয়াটি হলো FeCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় যাবে তখন ফুললি বিক্রিয়ায় যাবে, ফুললি বিক্রিয়ায় গেলে ফুল কনসেন্ট্রেশনটাই হাইড্রোক্সাইড হিসেবে এখানে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন মিশ্রণে তাহলে এই পদার্থটা পাওয়া যাচ্ছে আর এই পদার্থটা। আমরা বলেছিলাম দ্রাব্যতার নীতিতে গ্রুপ 1 এর লবণ এবং অ্যামোনিয়ার যে কোনো লবণ পানিতে ভালো দ্রবণীয়, তাহলে এটা যদি দ্রবণীয় থাকে তাহলে এর অধক্ষেপ পড়ার সম্ভাবনা নাই, অধক্ষেপ পড়বে। তাহলে যার অধক্ষেপ পড়বে তাকে আয়নিত করতে হবে। Fe3+ এবং হাইড্রোক্সাইড আয়ন একে আয়নিত করে এই সমীকরণ পাই। এবার ওই মিশ্রণে আয়নিক গুণফল KIP সমান আমরা লিখতে পারি 3+ এ আয়নের ঘনমাত্রা এবং OH আয়নের ঘনমাত্রা তার পাওয়ার 3। এবার এই মিশ্রণে আয়রনের ঘনমাত্রা কত এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত আমরা এই সূত্র দিয়ে এখানে বের করে নিতে পারবো। তাহলে মিশ্রণে আয়রনের ঘনমাত্রা তাহলে 10 ml ছিল এই পাত্রে, ঘনমাত্রা হলো 0.25 মোলার, কিন্তু যখন মিশ্রণে যাবে তখন আয়তন হলো এত। এই ভাগ করলে এখান থেকে আমাদের এই মিশ্রণে আয়নের ঘনমাত্রা বের হবে। আবার মিশ্রণে এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এই পাত্র থেকে যেহেতু গেল, এই পাত্রে আয়তন ছিল 1 ml, ঘনমাত্রা 0.5 মোলার, তাহলে মিশ্রণের আয়তন হলো 11, এই ml ml কাটা এত মোলার। এখান থেকে যে মানটি আসবে 2.124 * 10⁻⁵। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অঙ্কে দেওয়া আছে KSP এর মান FeOH3 এর KSP এর মান 3.74 * 10⁻⁻38। এবার আমি এই মানের সাথে ওই মানটি যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি এই মানটি অনেক বড়। তাহলে আমি বলতে পারি যেহেতু KIP গ্রেটার দ্যান KSP, কাজেই মিশ্রণে FeOH3 এর পদক্ষেপ করবে। তাহলে একটি মিশ্রণে পদক্ষেপ করবে কিনা তা যাচাই করার জন্য আমাদের আয়নিক গুণফলের মান বের করতে হবে, KIP এর সাথে KSP এর তুলনা করতে হবে। যদি KIP এর মান KSP থেকে বড় হয় তাহলে পদক্ষেপ করবে। আমরা এটা দ্রাব্যতার নীতিতে বলছিলাম যে অঙ্ক করব সেই অঙ্ক করে দেখাবো। যদি এমন হয় যে KIP এই KSP থেকে ছোট হয় তাহলে সেটি পদক্ষেপ দিবে না, বরং দ্রবণীয় থাকবে। প্রত্যেক বোর্ডেই এই টাইপের একটি অঙ্ক পরীক্ষা এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আশা করি পরীক্ষায় একটি অঙ্ক তোমরা আনসার করতে পারবে। আমি কি করলাম আবারও বলতেছি যে পাত্র দুইটি, তাহলে মিশ্রণে আয়নগুলোর ঘনমাত্রা জানবো, যার পদক্ষেপ পড়বে সেই আয়নগুলোর ঘনমাত্রা। আমি সেই আয়নগুলোর ঘনমাত্রা এখানে বের করেছি, মিশ্রণে ওই আয়নের ঘনমাত্রা। তাহলে এই অবস্থা থেকে অবস্থা লঘু চিন্তা করতে পারি। এই দ্রবণের লঘুকরণের জন্য সূত্র হলো v1s1 = v2s2। দ্রবণ লঘুকরণের জন্য সূত্র হলো v1s1 = v2s2। তাহলে প্রাথমিক অবস্থায় একটা আয়তন ছিল, প্রাথমিক অবস্থায় একটা ঘনমাত্রা ছিল, এবার মিশ্রণে এসে একটা আয়তন হলো, একটা ঘনমাত্রা হলো। তাহলে
তাহলে আমি বলতে পারি V1S1 ডিভাইড বাই S2 এই সূত্র বসিয়ে দিলাম। তার মানে আদি আয়তন আদি ঘনমাত্রা গুণ করে মিশ্রণের আয়তন দ্বারা ভাগ করলে মিশ্রণে কত ঘনমাত্রা আছে এটা বের হয়ে যাবে। অনুরূপভাবে আদি আয়তন আদি ঘনমাত্রা মিশ্রণের আয়তন দ্বারা ভাগ করলাম, বের হয়ে গেল ওই মিশ্রণে OH এর ঘনমাত্রা। এবার এটার উপর একটা কিউব হবে, তখন এটাকে পাওয়ার করে এটার সাথে গুণ করলে যে মানটা হবে সেই মানটা হলো এত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে KSP থেকে KIP এর মানটি বড়, কাজে আমরা বলতে পারি এই মিশ্রণে পদক্ষেপ করবে। এবার আরেকটি অঙ্ক আসে, আরেকটিটাই হলো সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাব বলতে কি বুঝো? প্রথম কথা হলো সময়ায়ন প্রভাব বলতে বোঝায়, যেমন আমি উদাহরণস্বরূপ যদি দেখাই সোডিয়াম ক্লোরাইড, এটি আয়নিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। সিলভার ক্লোরাইড এটি দ্রবণে আয়নিত হয়, তাহলে সলিড থেকে সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। দেখা যাচ্ছে এই আয়নটি কমন, এটি তীব্র তড়িৎ বিশ্লেষণতায় দ্রবণে 100% আয়নিত হয়, এটি মৃদু তড়িৎ বিশ্লেষণতায় আংশিক আয়নিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষণের প্রভাবে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে যোগ হয়, লাসাতির নীতি অনুসারে এই অমুখী বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, যেহেতু এর ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই পশ্চাৎ দিকে যাওয়া মানে এই আয়নের সাথে যুক্ত হয়ে এটা সলিড মানে অধক্ষিপ্ত হয়ে যাবে, তার মানে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা হ্রাস পাওয়ার প্রভাবকে বলা হয় সময়ায়ন প্রভাব। তীব্র তড়িৎ বিশ্লেষণের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষণের কোন একটি আয়ন সাধারণ হওয়ায় তীব্র তড়িৎ বিশ্লেষণের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা হ্রাস পাওয়ার প্রভাবকে সময়ায়ন প্রভাব বলে। আমি আবার বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষণ ও মৃদু তড়িৎ বিশ্লেষণের কোন একটি আয়ন সাধারণ হওয়ায় তীব্র তড়িৎ বিশ্লেষণের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা হ্রাস পাওয়ার প্রভাবকে সময়ায়ন প্রভাব বলে। এখন যদি আমি অঙ্ক দেই এই সময়ায়ন প্রভাব দিয়ে একটি অঙ্ক, যেমন আমি বললাম 0.001 মোলার সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা, অথবা বলতে পারি মোলার দ্রাব্যতা কত, যেখানে এই KSP দেওয়া থাকবে 1.8 into 10 inverse 10, এটা হলো সিলভার ক্লোরাইডের। এই টাইপের অঙ্ক করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, একটু আগে আমরা আইসি টেবিলের সাথে পরিচিত হয়েছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয় তাহলে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কনসেন্ট্রেশনটাই টোটালটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 0.001 মোলার এটা টোটালটা আয়নিত হচ্ছে, কিন্তু সিলভার ক্লোরাইড যদি আমরা চিন্তা করি তাহলে সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ইনিশিয়ালি আমি যদি চিন্তা করি, ইনিশিয়ালি এই লবণটা দ্রবীভূত হচ্ছে না, তার মানে এটা 0 এটা 0, কিন্তু অলরেডি দ্রবণে ক্লোরাইড আয়ন এতটুকু আছে, তাহলে ইনিশিয়ালি 0.001 মোলার এটা আছে। এবার চেঞ্জ যদি এখান থেকে x মোল ভেঙে যায় তাহলে এখানে x উৎপন্ন হবে, এখানে x উৎপন্ন হবে। তাহলে এবার ইকুইলিব্রিয়ামে আমরা পাচ্ছি এখানে x আর এখানে 0.001 প্লাস x। তাহলে এই অবস্থার জন্য আমরা যদি এখন KSP সমীকরণ দেই তাহলে আমরা লিখতে পারি সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তো এই অবস্থায় এটার মান আমাদের জানা আছে 1.8 into 10 inverse 10 equal to সিলভার আয়নের ঘনমাত্রা আমরা ইকুইলিব্রিয়ামে পাচ্ছি এত, আর এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাচ্ছি 0.001 প্লাস x।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করি, এটার সাথে মাল্টিপ্লাই করে x এর মান বের করি, তাহলে এখান থেকে আমি যেটা পাবো 1.8 ইনটু 10 ইনভার্স 8 7। এবার দেখো যে যখন আমরা এই শুধুমাত্র সিলভার ক্লোরাইড চিন্তা করি তখন দ্রাব্যতা আসে x √KSP, that is 1.34 into 10 inverse 5। কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দ্রবীভূত থাকে তখন তার দ্রাব্যতা হলো এত। তাহলে বিশুদ্ধ সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হলো 1.34 into 10 inverse 5, আর যখন সোডিয়াম ক্লোরাইডে দ্রবীভূত থাকে তখন সমায়নের প্রভাবে এই যে দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে আমাদের পরীক্ষায় এটা জানতে চাওয়া হয় যে এই দ্রবণে যদি সিলভার ক্লোরাইড দ্রবীভূত থাকে তাহলে দ্রাব্যতার কি পরিবর্তন হবে। তখন আমরা বলবো যে সমায়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পাবে, গাণিতিকভাবে তা দেখানো হলো। তাহলে এই গাণিতিকভাবে আইসি টেবিল দিয়ে আমরা এখান থেকে কেএসপি সমীকরণ দিয়ে এখান থেকে x বের করব। অতএব বলবো যে দ্রাব্যতা হ্রাস পাবে, যে বিশুদ্ধ অবস্থায় দ্রাব্যতা এত, আর সোডিয়াম ক্লোরাইডে দ্রবীভূত থাকলে তার দ্রাব্যতা হবে এত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে সমায়নের অঙ্ক আমরা, সমায়ন প্রভাবের অঙ্ক পরীক্ষায় যদি আসে আমরা করব। তাহলে 3 ধরনের অঙ্ক আমরা দেখালাম, যে কিভাবে কেএসপি সমীকরণ প্রতিপাদন করতে হয়, সেখান থেকে দ্রাব্যতা বের করতে হয়, দুটি ভিন্ন লবণের মিশ্রণ থেকে কিভাবে অধঃক্ষেপণ পড়বে কিনা বিশ্লেষণ করতে হয়, সমায়ন প্রভাবে দ্রাব্যতা যে হ্রাস পায় সেই দ্রাব্যতা কিভাবে নির্ণয় করতে হবে। আজকে এই পর্যন্তই। আশা করি আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।